রাশিয়ার একসাথে তিনটে যুদ্ধজাহাজ শেষমেশ ভারতের কাছে কেন এসে পৌঁছেছে আর এটা এত বড় সিগন্যাল কেন? হিন্দ মহাসাগরে সামনে কি হতে চলেছে যার প্রস্তুতি এখন রাশিয়াও নিতে দেখা যাচ্ছে? আর যেখানে একদিকে এসব হচ্ছে, অন্যদিকে কি সৌদি আরব আর ইউএই এই লড়াইকে আরও আগে বাড়াবে? জিওপলিটিক্সে অনেক কিছু চলছে, সব সময়ের মতো জানতে পারবেন অনেক কিছু। চলুন এই খবরগুলো বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা ভিডিও শেয়ার করেছিলেন। যদিও ওই ভিডিওতে তিনি কিছুই লেখেননি, এই ভিডিও কোথাকার, কেন, কিছুই বলা হয়নি। কিন্তু ভিডিওতে একের পর এক বিস্ফোরণ দেখা যাচ্ছে, আর তারপর রাতের আকাশ কমলা রঙের তীব্র আলোতে ঝলমল করছে। ট্রাম্প ভিডিও নিয়ে কিছু লেখেননি, শুধু এটা পোস্ট করে দিয়েছেন। কিন্তু বলা হচ্ছে এটা ইরানের ইস্ফাহান শহরের ভিডিও। বলা হচ্ছে যে আমেরিকা আর ইসরায়েল মিলে একটা পারমাণবিক সেন্টারে আঘাত করেছে। মানে এই লড়াই এখন অনেকটাই এগিয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা কি, গোলা বারুদের ডিপো টার্গেট করার জন্য অনেকগুলো বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। শোনা যাচ্ছে ওই ডিপোর উপর 2000 পাউন্ড, মানে প্রায় 900 কেজি ওজনের বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে। আর ওই এলাকায় প্রবল ঝাঁকুনিও অনুভব করা গেছে। এই যে শহরটা ইস্ফাহান, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রায় 23 লাখ মানুষ থাকে, আর ইরানের বড় সামরিক ঘাঁটিগুলোর মধ্যে একটা এখানেই আছে। ইস্ফাহান শহর সাম্প্রতিক সময়ে তার পারমাণবিক স্থাপনার জন্য বেশ আলোচনায় ছিল। এটা ইরানের একটা বড় আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার ফ্যাসিলিটি। ইসরায়েল আর আমেরিকা গত বছরের জুন মাসেও এই জায়গায় হামলা করেছিল, আর এই বছরের ফেব্রুয়ারির শেষে যে আক্রমণ শুরু হয়েছে তারপরেও এই শহরকে একাধিকবার টার্গেট করা হয়েছে। এই লড়াইয়ের দিকে তাকালে এখনই থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বলা হচ্ছে যে এটা আমেরিকা আর ইসরায়েলের কর্মকর্তারাই বলছেন যে আমেরিকার খাড়ি অঞ্চলের মিত্র দেশগুলো চাইছে যে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ যেন চলতেই থাকে। সৌদি আরব আর ইউএই দুজনেই চাইছে যে এখানে তেহরান এখনও পুরোপুরি দুর্বল হয়নি। তেহরানের শাসন ব্যবস্থাকে ধ্বংস করার এটা একটা ঐতিহাসিক সুযোগ। আর এমন চাপ তৈরি করা হচ্ছে যাতে একেবারে পুরোপুরি শেষ করে দেওয়া যায়। এখন ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে যে যুদ্ধ আরও এগোবে। ইউএইর ওপর অনেক দিন ধরেই হামলা হয়েছে, আর সৌদি আরবের ওপরও এখন হামলা আরও বেড়েছে। ইউএইর বিদেশ প্রতিমন্ত্রী নোরা আল কাবি বলেছেন, এমন একটা ইরানি শাসন যা বাড়ির ওপর ব্যালিস্টিক মিসাইল ছোড়ে, বিশ্ব বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, আর প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন করে, এটা আমরা সহ্য করতে পারি না। আমরা এই বিষয়ের নিশ্চয়তা চাই যাতে ভবিষ্যতে আর কখনো এমন না হয়। তাই এমন ব্যবস্থা নেওয়া উচিত যাতে আবার এই পরিস্থিতি কখনো তৈরি না হয়। এখন যেখানে একদিকে ইস্যু হচ্ছে, সেখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এনার্জি সংকট। এটা কিভাবে সামলানো হবে? যুদ্ধ যত বাড়বে ততই পরিস্থিতি খারাপ হবে। এমন না যে হরমুজ প্রণালী খুলে রাখা হয়েছে যে সবাই যেতে পারবে। যুদ্ধের মধ্যে তো ভারতের জাহাজই নয়, কারোর জাহাজই বেরোতে পারবে না। আর আরেকটা বড় বিষয় সামনে এসেছে, ইরানের সংসদে একটা বিল পাশ হয়েছে। এই বিল অনুযায়ী এখন ইরান চাইলে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজ থেকে টোল ট্যাক্স নিতে পারবে। মানে ইসরায়েল আর আমেরিকা বাদে বাকি দেশগুলোকে তারা বলতে পারে, এতদিন ফ্রি চলেছ, এখন টাকা দাও, তবেই যেতে পারবে। এর ফলে বিষয়টা আরও সংবেদনশীল হয়ে গেছে। মানে দোষ করল কেউ, ভুগতে হবে অন্যদের। এখানে লড়াই হচ্ছে আমেরিকা, ইসরায়েল আর ইরানের মধ্যে, কিন্তু সমস্যা হবে বাকি সব দেশগুলোর যাদের জাহাজ এই পথ দিয়ে যায়। ইরান এই পরিস্থিতিকে একটা সুযোগ হিসেবে দেখছে যে আমাদের কৌশল কাজ করেছে, আমরা এখানে চাপ তৈরি করে দিয়েছি, তো এখন এই সুযোগটা কাজে লাগাও। এখন এতে কি হবে? এতে সামনে যে সময়টা আসছে সেটা খুব খারাপ হতে চলেছে। কিভাবে খারাপ হবে তার একটা বড় উদাহরণ এখন দেখা যাচ্ছে, আর সেই অনুযায়ী রাশিয়াও পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে। স্ক্রিনে আপনি একটা ছবি দেখছেন যেখানে আপনি স্যার এস জয়শঙ্করকে একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দেখছেন, আর তাদের সঙ্গে পুরো ডেলিগেশনও আছে। সেখানে রাশিয়ার রাষ্ট্রদূতও আছেন, বসে এখানে মিটিং চলছে। আর এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। এই মিটিং দুটো দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত, এটা যে ওয়েস্ট এশিয়ায় যা চলছে তা নিয়ে আলোচনা হচ্ছে। দ্বিতীয়ত, ভারত আর রাশিয়া অনেক বিষয়েই এখন একসাথে এগোচ্ছে। আমরা দেখেছি তেলের ব্যাপারে, গ্যাসের ব্যাপারে, আর এখন এটাও দেখা যাচ্ছে যে কয়লাও বড় পরিমাণে রাশিয়া থেকে ভারতে পাঠানো হচ্ছে। বলা হচ্ছে যে 25 থেকে 25% পর্যন্ত কয়লার কেনা ভারত বাড়িয়ে দিয়েছে। রাশিয়ার সঙ্গে এখন প্রতিরক্ষা ক্ষেত্রেও অনেক বড় বড় চুক্তি হয়েছে। ভারত অতিরিক্ত S-400-এর জন্য এখানে চুক্তি করেছে। সব মিলিয়ে বলা যায় ভারত আর রাশিয়ার মধ্যে খুব ভালো সমন্বয় চলছে। কিন্তু এর মধ্যেই এটাও দেখা যাচ্ছে রাশিয়া তার যুদ্ধজাহাজ পাঠানো শুরু করে দিয়েছে।
রাশিয়ার নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের জাহাজগুলোর একটা দল হিন্দ মহাসাগর পেরিয়ে এসেছে। যদিও তারা ভারতের প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ায় এসেছে, কিন্তু তারা এখানে কি করছে? তারা এখানে যুদ্ধের মহড়া করবে। আর এর জন্য রাশিয়ার এই বহরে রয়েছে গ্রম 335 করভেট, পেত্রোপাভলোভাস্ক B7274 সাবমেরিন, আর এর পাশাপাশি আন্দ্রেই টাগবোট। এইভাবে রাশিয়ার যুদ্ধজাহাজ ভারতের আশেপাশে হিন্দ মহাসাগরে এসে পড়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাশিয়ার যুদ্ধজাহাজ হিন্দ মহাসাগরে ঢোকার মানে হল আমেরিকা এখন এই সময় ইরানের সঙ্গে যুদ্ধে ব্যস্ত, অন্যদিকে রাশিয়া এই অঞ্চলে নিজের শক্তি দেখাচ্ছে। রাশিয়ার জাহাজগুলো ইন্দোনেশিয়ায় এসেছে যৌথ মহড়ার জন্য, কিন্তু এর মানে এর থেকে অনেক বড়। এই বহরের আসার সময় আর এর গঠন সব কিছুই দেখাচ্ছে যে এর পিছনে বড় কৌশল আছে। বলা হচ্ছে জাকার্তায় রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের এই টুকরো বাহিনী আসা এই অঞ্চলে নতুন কৌশলগত গুরুত্ব যোগ করছে, কারণ এর মাধ্যমে রাশিয়া তার সামরিক শক্তিকে ইন্দো প্যাসিফিকের সবচেয়ে সংবেদনশীল অঞ্চলে নিয়ে এসেছে। যেভাবে তারা এই সময় এখানে ঢুকছে তাতে এটা বোঝা যাচ্ছে রাশিয়া এটা দেখাতে চাইছে যে দেখো, একসাথে আমরা সাবমেরিনও পাঠিয়েছি, যুদ্ধজাহাজও পাঠিয়েছি, আর টাগবোটও পাঠিয়েছি, আর এখন আমরা হিন্দ মহাসাগরে নিজেদের উপস্থিতি দেখাচ্ছি, আমরাও এখানে উপস্থিত আছি। এখন অনেকেই ভাবেন এতে ভারতের কি আসে যায়? ভারত আর রাশিয়ার সম্পর্ক ভালো, তাই ভারতের জন্য এটা নেতিবাচক তো কিছু নয়, কিন্তু একটা বিষয়ে ভবিষ্যতের ঝুঁকি দেখাচ্ছে। ইন্দো প্যাসিফিক এলাকায় একটা সময় ছিল যখন শুধু ভারতেরই প্রভাব ছিল, তারপর ধীরে ধীরে চীন এখানে ঢুকতে শুরু করে আর নিজেদের যুদ্ধজাহাজ পাঠাতে শুরু করে। তারপর দেখা গেল আমেরিকাও হিন্দ মহাসাগরের এই এলাকায় এসে উপস্থিত হয়েছে। আর এখন রাশিয়া, মানে সামনে আসা সময়ে হিন্দ মহাসাগর একটা বড় যুদ্ধক্ষেত্র বা প্রতিযোগিতার জায়গা হতে চলেছে। আর এটা এই জন্য হতে চলেছে কারণ এই সমুদ্রের নিচে যে সম্পদ আছে সেটা এখনও পুরোপুরি ব্যবহার করা হয়নি, এখনও কেউ সেগুলো বের করতে পারেনি। তাই এখন সবার নজর এই জায়গায় পড়ছে। আগামী দিনে হিন্দ মহাসাগরে অনেক বড় বড় পরিবর্তন আর নড়াচড়া দেখা যাবে। আপনার কি মনে হয় এই সব বিষয় নিয়ে? আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানান। অন্যদিকে পাকিস্তানের বালুচিস্তান থেকে এবার এমন একটা খবর সামনে এসেছে যেটা শুধু একটা বিস্ফোরণের ঘটনা নয়, বরং পুরো এলাকার জীবন এক ঝটকায় থামিয়ে দিয়েছে। কোয়েটার কাছাকাছি এলাকায় হঠাৎ করে একটা বড় বিস্ফোরণ হয়, আর সেই বিস্ফোরণে উড়ে যায় একটি প্রধান ন্যাচারাল গ্যাস পাইপলাইন। এটা কোনো ছোটোখাটো লাইন ছিল না, বরং প্রায় 18 ইঞ্চি ব্যাসের মেইন পাইপলাইন, যেটা দিয়ে বহু এলাকায় গ্যাস সরবরাহ হতো। বিস্ফোরণটা এতটাই শক্তিশালী ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছিল। আর ঘটনার পর মুহূর্তের মধ্যে আশেপাশের এলাকাগুলো অন্ধকার আর সমস্যায় ডুবে যায়। কোয়েটা শহরের অনেক জায়গায় একেবারে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। হাজারা টাউন, হাজরিগঞ্জ, খারতাবাদ, পশতুনবাগ, খাজি, নওহসার এইসব এলাকা সরাসরি এর প্রভাবের মধ্যে পড়ে। শুধু শহরই নয়, আশেপাশের জেলাগুলো এই সমস্যায় পড়েছে। ভাবুন তো, হঠাৎ করে আপনার বাড়িতে গ্যাস না থাকলে কি হবে? রান্না করা বন্ধ, হোটেল ঢাবা বন্ধ, ছোট ছোট কারখানা থেমে যাবে। ঠিক এই অবস্থাই এখন বালুচিস্তানের অনেক জায়গায় চলছে। মানুষ বাধ্য হয়ে কাঠ বা অন্য বিকল্প ব্যবহার করছে, কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব নয়। বিশেষ করে যেসব জায়গায় ঠান্ডা বেশি, সেখানে গ্যাস শুধু রান্নার জন্য নয়, গরম থাকার জন্য দরকার। ফলে সাধারণ মানুষের কষ্ট আরও বেড়ে গেছে। এই হামলার পর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এটা করল কারা? এখনও পর্যন্ত কোনো সংগঠন দায় স্বীকার করেনি। তবে বালুচিস্তানের অতীতের দিকে তাকালে বোঝা যায় এই ধরনের হামলার পেছনে সাধারণত দুই ধরনের শক্তি কাজ করে। একদিকে আছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, আরেকদিকে আছে বিভিন্ন চরমপন্থী নেটওয়ার্ক। বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে তাদের প্রদেশের গ্যাস, খনিজ আর অন্যান্য সম্পদ কেন্দ্র সরকার ব্যবহার করছে, কিন্তু সেই লাভ স্থানীয় মানুষ পাচ্ছে না। আর এই ক্ষোভ থেকেই তারা প্রায়ই সরকারি স্থাপনা বা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে টার্গেট করে। গ্যাস পাইপলাইন তাদের কাছে একটা সহজ টার্গেট, কারণ একবার এটা ক্ষতিগ্রস্ত হলে বড় এলাকায় সমস্যা তৈরি হয়, সরকারের ওপর চাপ বাড়ে, আর ঘটনাটা দ্রুত সবার নজরে চলে আসে। তাই বালুচিস্তানে এই ধরনের গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনা নতুন নয়, আগেও এমন ঘটনা একাধিকবার ঘটেছে। এই ঘটনার পরই সুই সাউদার্ন গ্যাস কোম্পানির টিম ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেছে, আর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং যারা এই হামলা করেছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য সামনে আসেনি, আর সেটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। কারণ যদি দায়ী কেউ সামনে না আসে, তাহলে ভবিষ্যতে এই ধরনের হামলা আরও বাড়তে পারে।
এই ঘটনাটা শুধু একটা পাইপলাইন উড়ে যাওয়ার ঘটনা নয়, এটা আসলে পাকিস্তানের ভেতরের বড় সমস্যার একটা ছবি দেখায়। দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো কতটা ঝুঁকির মধ্যে আছে সেটা আবার সামনে চলে এসেছে। যদি বারবার এমন হামলা হতে থাকে তাহলে শুধু বালুচিস্তান নয়, পুরো দেশের অর্থনীতি আর নিরাপত্তা ব্যবস্থার ওপর এর প্রভাব পড়বে। সব মিলিয়ে বলা যায়, কোয়েটার কাছে এই গ্যাস পাইপলাইন বিস্ফোরণ একটা বড় সতর্কবার্তা। একদিকে সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু অন্যদিকে মাটির স্তরে যে অসন্তোষ আর অস্থিরতা আছে সেটা এখনও কমেনি। সামনে কি হবে, এই ধরনের হামলা বন্ধ করা যাবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।